অনেকেই বলেন সয়াবড়ি খেতে পারি না, গন্ধ লাগে। তবে এইভাবে যদি একবার রান্না করা যায় সয়াবড়ি কিন্তু মোটেও গন্ধ লাগবে না। এখানে আমি 1 প্যাকেট সয়াবড়ি নিয়েছি। কড়াইতে জল দিলাম কিছুটা, জলটা একটু ফুটে উঠলে সয়াবড়িগুলো ঢেলে দেবো। সয়াবড়িগুলোকে খুব ভালোভাবে গরম জলের মধ্যে এইভাবে ফুটিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য। যখন সয়াবড়িগুলো একদম ফুলে উঠবে তখন জল থেকে এগুলো তুলে নেব। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন জলগুলো নিংড়ে ফেলে দেবো। আজকের সয়াবড়িটা রান্না করব আলু দিয়ে কিন্তু। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর আগে থেকে আলু টুকরো করে কেটে রেখেছিলাম। এখন আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর পরিমাণ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেবো। দেখুন এখানে আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে সয়াবড়িগুলো ছেড়ে দেবো আর সয়াবড়িগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু। সয়াবড়ির মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সয়াবড়িটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিলে আর কিন্তু গন্ধ লাগবে না। আর সয়াবড়ি ভাজার সময় কিন্তু অনেকটা তেল কিন্তু চুষে নেয় সয়াবড়ির মধ্যে। সয়াবড়িগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন সয়াবড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি আর পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ টমেটোর কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। টমেটোগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে কিছু মশলা অ্যাড করবো। এখানে আমি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা আর শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি। এখন এখানে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালো কষানো হবে তত টেস্ট হবে খেতে। দেখুন এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর ওপর দিয়ে কিন্তু তেল উঠতে শুরু করছে আর কালারটা কি দারুণ এসেছে, তাই না? মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে সয়াবড়ি আর আলুগুলো দিয়ে দেবো। এখন এই আলু আর সয়াবড়িগুলোকে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য আবারও কষিয়ে নিতে হবে। এখানে আমার সয়াবড়ি আর আলুগুলো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জল। জলটা বেশি দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে, তাই পরিমাণ অনুযায়ী কিছু পরিমাণ জল দিতে হবে কিন্তু। এই সয়াবড়ি রান্নাটা হবে একদম মাখা মাখা টাইপের। এখন এর ওপর দিয়ে কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দেবো। এখানে আমি 4টা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য এভাবে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার একদম রান্নাটা হয়ে এসেছে। এখন এখান থেকে কিছু পরিমাণ আলু তুলে নেব। আলুগুলোকে একটু চটকিয়ে এখানে আমি দিয়ে দেবো আবারও। আলুটা একটু চটকিয়ে দিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো ঘন হয়। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিরামিষ খাবারে সবসময়ের জন্য একটু চিনি দিলে ভালো লাগে। এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল। এখন একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার সয়াবিন রেসিপি। গরম গরম ভাতের পাতে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্ট্রির সাথেই থাকুন। ধন্যবাদ।